হ্যালো এভরিওয়ান। আমি আজকে আমাদের যে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের আমাদের যে ফার্স্ট টপিক তোমরা সবাই দেখতে পাচ্ছ, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পার্ট 1, এটা নিয়ে আমরা আলোচনা করা শুরু করছি। তো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকেই আমাদের মেনলি আমাদের যে পলিটি সেই সিলেবাস এখান থেকেই স্টার্ট হচ্ছে। তো তোমরা সবাই ক্লাসটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে প্রথমে আগে আমাকে যেটা জানতে হবে সবচেয়ে আগে, সেটা হলো অ্যাকচুয়ালি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড মানেটা কি? কিছুই নয়, আমাদের যে সংবিধান, আমাদের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের যেভাবে আমাদের কনস্টিটিউশনটা উঠে এসছে, ঠিক আছে, তার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট আইনের ভিত্তিতে আমাদের কিন্তু এই কনস্টিটিউশন তৈরি হয়েছে। তো এমন নয় যে কনস্টিটিউশন হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং তৈরি হয়ে গেছে, তো তার পেছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। এবং সেই ব্যাকগ্রাউন্ড গুলো জানতে গেলে কিছু ইম্পর্টেন্ট অ্যাক্ট আমাদের জানতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। এবং আইনগুলোর ক্ষেত্রে আমরা অবভিয়াসলি সেই আইনগুলোই পড়বো যে আইনগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মেনলি এখানে দুটো ফেজ আমরা পড়বো। একটা দেখে নাও তোমরা, কোম্পানি রুল। কোম্পানি রুলটা মেনলি 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট যখন শুরু হচ্ছে, তখন থেকে একদম 1857 সালে সিপাহী বিদ্রোহ হচ্ছে, এবং তারপর 1858-এ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসছে, সেটা হলো আমাদের সেই পার্টিকুলার আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন সেটা শেষ হচ্ছে। এবং তারপর ক্রাউন রুল শুরু হচ্ছে। এবং ক্রাউন রুল মানে হলো সেই সময় যখন সরাসরি ব্রিটিশরা আমাদের দেশকে কন্ট্রোল করছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে নয়। তো দুটো ফেজ আমরা কিন্তু এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে পড়বো। তো আমরা স্টার্ট করছি আমাদের প্রথমে এই কোম্পানি রুলের যে ইম্পর্টেন্ট আইন সেগুলো থেকে। কারণ সেগুলো থেকে আমরা একটা একটা করে যদি ভালো করে বুঝি, তাহলে কিন্তু ক্রাউন রুলগুলো বা তার ইম্পর্টেন্ট যে আইনগুলো, সেগুলোও কিন্তু আমাদের বুঝতে অনেক সুবিধে হবে। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। প্রথমে আমরা একটুখানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্বন্ধে পড়ে নিই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্বন্ধে পড়ার আগে আমাদেরকে একটা ছোট কনসেপ্ট জানতে হবে, যে কনসেপ্টটা সবাই একটু দেখে নাও। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা হলো, যেটাকে আমরা বলি হোয়াইট ম্যানস বার্ডেন। হোয়াইট ম্যানস বার্ডেন, কারণ এই কনসেপ্টটা না বুঝলে আমরা কিন্তু কলোনাইজেশনের ব্যাপারটা বুঝতে পারবো না। এই হোয়াইট ম্যানস বার্ডেন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ইউরোপীয়দের, যারা ইউরোপিয়ান, তাদের একটা অদ্ভুত ধারণা বলা যায় ছিল, যে তারা মনে করত আমেরিকায় যারা বসবাস করে, আফ্রিকাতে যারা বসবাস করে, এশিয়াতে যারা বসবাস করে, তারা বেসিক্যালি আনএডুকেটেড, আনকালচার। তাই তাদেরকে যেটা করতে হবে, তাদেরকে কালচার করতে হবে, তাদেরকে বেসিক্যালি এডুকেশন দিতে হবে। এবং তাদেরকে এডুকেশন দিতে গেলে যেটা করতে হবে, সেটা হলো সেই সমস্ত দেশে পলিটিক্যাল কন্ট্রোল নিতে হবে, কলোনাইজেশন করতে হবে। তোমরা সবাই জানো, আমরা যদি বলি ভারতবর্ষের ইতিহাসে 1498 খুব ইম্পর্টেন্ট একটা টাইম। কারণ 1498-এ প্রথম পর্তুগিজরা ভারতবর্ষে আসছে, যখন ভাস্কো দা গামা ভারতবর্ষে আসছে। এবং তারপর কিন্তু আস্তে আস্তে আমরা দেখেছি শুধু পর্তুগিজ নয়, পর্তুগিজরা এসছে, ফ্রেঞ্চ তারা এসেছে সবার শেষে, ব্রিটিশরা এসছে, ডাচ এসছে, ডেনিশ এসছে। তো ন্যাচারালি ইস্ট ইন্ডিয়া কোম্পানিও কিন্তু ভারতবর্ষে তারা 1600 সালে একটা লিগাল পারমিশন, চার্টার। চার্টার ইজ বেসিক্যালি নাথিং বাট, চার্টার কিছুই নয়, চার্টার হলো একটা লিগাল পারমিশন। এই 1600 সালের যে চার্টার, সেই চার্টারের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ভারতবর্ষে আসে, এবং তারা এসে পৌঁছয় 1608-এ। তাহলে চার্টারটা 1600 সালে আসছে, যে তারা ভারতবর্ষে গিয়ে একচেটিয়া ব্যবসা করতে পারবে। এবং 1600 সালে আসার পর 1608 সালে তারা ভারতবর্ষে এসে পৌঁছচ্ছে। তাহলে আমরা যদি একটু দেখি, প্রথমে দেখে নাও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্বন্ধে যদি আমরা একটু দেখি। আহ এই দেখো, বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গেট দ্য রয়্যাল চার্টার ইন 1600 টু ট্রেড ইন ইন্ডিয়ান ওশেন রিজিয়ন, দ্যাট ইজ ইস্ট ইন্ডিজ, অ্যান্ড রিচড ইন্ডিয়া ইন 1608। তাহলে আলটিমেট তারা 1608-এ ভারতবর্ষে এসে পৌঁছচ্ছে। 1608-এ যখন তারা ভারতবর্ষে আসছে, তখন কিন্তু তাদের মেন টার্গেটটা, ইনিশিয়ালি তারা কি কেন এসেছিল, তারা ইনিশিয়ালি এসেছিল ব্যবসা করার জন্য। মানে টার্গেটটা অবভিয়াসলি ব্যবসা করা কখনোই ছিল না, টার্গেটটা ছিল ভারত শাসন করা। কিন্তু ইনিশিয়ালি তারা
ব্যবসা অ্যাজ এ ট্রেডার হিসেবে আসে এবং আস্তে আস্তে আমরা দেখবো তারা ট্রেডার থেকে কিন্তু রুলারে পরিণত হবে। ঠিক আছে, তাহলে 1608 সালে তারা ভারতবর্ষে এসে পৌঁছচ্ছে। জাহাঙ্গীর গেভ দ্য পারমিশন টু ওপেন দ্য ফ্যাক্টরি, জাহাঙ্গীরের থেকে তারা প্রথম ফ্যাক্টরির পারমিশন পায়। তোমরা জানো মাসলিপট্টনমে তারা একটা ফ্যাক্টরি খোলে এবং সুরাটে প্রথম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফুল ফ্লেজ ফ্যাক্টরি তৈরি হচ্ছে। এটা যদিও ইতিহাসের জিনিস, বাট এই জিনিসগুলো যদি আমরা প্রথমেই বুঝে নিতে পারি তাহলে কিন্তু আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের আইনগুলো বুঝতে সুবিধা হবে। আমরা একটু দেখে নিই। বলছে formed the Bengal presidency, that is headquarter Fort William, Madras presidency headquarter Fort St George, and Bombay presidency headquarter Bombay Castle to regulate the factories established in different part of the country। অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে মেনলি যেটা হচ্ছে যে ফ্যাক্টরি গুলো ওরা প্রথমে একটা একটা করে তৈরি করছে। আমি বললাম তোমাদেরকে যে সুরাটে ওদের প্রথম ফ্যাক্টরি তৈরি হয়, তারপর কি হয় ইস্টার্ন জোনে যত ফ্যাক্টরি আছে সেটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু ওরা তৈরি করছে বেঙ্গল প্রেসিডেন্সি। বেঙ্গল প্রেসিডেন্সি হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়াম, এইভাবে বোম্বে প্রেসিডেন্সি হেডকোয়ার্টার হলো বোম্বে ক্যাসেল, ম্যাড্রাস প্রেসিডেন্সি সেন্ট ফোর্ট জর্জ তৈরি হচ্ছে। এই অবধি কিন্তু ব্রিটিশরা একদম ভালোভাবে ব্যবসা বাণিজ্য করে গেছে। সমস্যাটা তখন দেখা দিচ্ছে যখন ব্রিটিশদের সামনে কিন্তু দুটো পাওয়ার, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যতদিন ওরা নর্মাল শাসন করেছে কোনো সমস্যা নেই, এবার যখন আলটিমেট ওরা ভাবছে যে ওরা মেন খোলস ছেড়ে বেরোবে, অর্থাৎ এতদিন ছিল ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য থেকে ওরা যখন মেন ভাবছে যে না এবার আমাদেরকে ব্যবসা বাণিজ্য থেকে বেরিয়ে এসে ভারতবর্ষে কলোনি তৈরি করতে হবে, তখন কিন্তু এদের পথে দুটো কাঁটা। একটা কাঁটাকে, একটা কাঁটা হলো অবভিয়াসলি আদার ইউরোপিয়ান পাওয়ার, অন্যান্য যে ইউরোপিয়ান পাওয়ার গুলো রয়েছে তারা একটা কাঁটা অবভিয়াসলি আমি বলবো, এবং তার সাথে আরেকটা কাঁটা কারা, আরেকটা কাঁটা কারা তোমরা খুব ভালো করে জানো, আরেকটা কাঁটা হলো আমাদের যে ভারতবর্ষের নেটিভ রুলার্স, ভারতবর্ষের যে নেটিভ রুলার্স, নেটিভ রুলার্স তারা হলো আরেকটা কাঁটা। এই দুটো কাঁটা কিন্তু থাকবে। এবার তোমরা খেয়াল করে দেখবে সেই সময় কিছু যুদ্ধ হয়েছিল, আমি যদি তোমাদেরকে এক্সাম্পল বলি ব্যাটেল অফ ওয়ান্ডি ওয়াশ, ফ্রেঞ্চদের সাথে যুদ্ধ, বা ধরে রাখো ব্যাটেল অফ বিদেরা, কাদের সাথে যুদ্ধ না ডাচদের সাথে যুদ্ধ। কারণটা কি, কারণ অন্যান্য ইউরোপিয়ান পাওয়ারদের হারাতে হবে, কারণ তারা পথের কাঁটা, ব্রিটিশদের পথের কাঁটা। যদি নেটিভ রুলার্স বলি তাহলে তোমরা জানো ব্যাটেল অফ প্লাসি, ব্যাটেল অফ বক্সার, কারণ এই যুদ্ধগুলো না করলে কিন্তু ওই ট্রেডার থেকে রুলার হওয়া যাবে না, কারণ মেন লক্ষ্যটা কি হোয়াইট ম্যানস বার্ডেন, রুল করতে হবে। তাহলে রুল যদি করতে হয় তাহলে ট্রেডার থেকে রুলার হতে গেলে প্রথমে অন্যান্য ইউরোপিয়ান পাওয়ারদের হারাতে হবে, কারণ ব্রিটিশদের কিন্তু অনেক প্রতিদ্বন্দ্বী সেই সময়, সেই সময় আমাদের দেশে ফ্রেঞ্চরা আছে, পর্তুগিজরা আছে, ডাচ আছে, ডেনিশ আছে, তাদেরকে হারাতে হবে। তাই আদার ইউরোপিয়ান পাওয়ারদের যেমন হারাতে হবে, অন্যান্য নেটিভ রুলারদেরও কিন্তু হারাতে হবে। এটার কথা মাথায় রেখে কিন্তু কিছু যুদ্ধে তারা ইনভলভ হয়ে যায়, এবং এই এতগুলো যুদ্ধ করার জন্য যেটা হয় তাদের ইকোনমি কিন্তু ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়, যেটা হওয়াটা খুব স্বাভাবিক, কারণ যুদ্ধ করলে যে ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে সেটা নিয়ে তো কোনো পার্ট মানে বলতে পারি কোনো মতভেদ থাকার কথা নয়। তো এরপর যে ঘটনা ঘটছে তোমরা দেখো, রেগুলেটিং অ্যাক্টের আগে আমরা একটু দেখে নিই এই পয়েন্টটা, যে 24 members court of directors was formed to manage the commercial and political affairs of the company। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই কোম্পানি যখন শাসন হচ্ছে তখন কিন্তু 24 জন মেম্বারের কোর্ট অফ ডিরেক্টর তৈরি করা হয়েছিল। ঠিক আছে, এদের কাজ কি ছিল, এদের কাজ ছিল দুটো কাজ। একটা হলো অবভিয়াসলি কমার্শিয়াল অ্যাফেয়ারটা দেখা, মানে হলো ব্যবসা বাণিজ্যের দিকটা দেখা, আর সেকেন্ড যে কাজটা সেটা হলো পলিটিক্যাল অ্যাফেয়ার দেখা, কারণ আস্তে 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 কিন্তু ওরা বলতে পারি আমি খোলস ছেড়ে বেরোনোর চেষ্টা করছে। আর খোলস ছেড়ে বেরোনো মানে কি, খোলস ছেড়ে বেরোনো মানে ব্যবসা করতে হবে, তাই তো? ব্যবসা করার সাথে সাথে কি করতে হবে, দেশ শাসন করতে হবে, ভারতে কলোনি তৈরি করতে হবে। তাই পলিটিক্যাল অ্যাফেয়ারটা কিন্তু প্রাথমিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটার জন্য এবং তার সাথে কমার্শিয়াল অ্যাফেয়ার দুটো দেখার জন্য কিন্তু তৈরি হচ্ছে কোর্ট অফ ডিরেক্টর। তারপর দেখো কি বলেছে, তারপর যেটা বলছে, in 1772 East India Company had asked for huge loan from British government to due to the economical distress due to the Carnatic War, Battle of Bidera, Plassey, Buxar as well as Bengal famine। দেখো
অনেকগুলো ঘটনা কিন্তু ঘটছে। আমি তোমাদের যেটা বলছিলাম, এই যে এতগুলো যুদ্ধ করতে হয়েছে, বক্সারের যুদ্ধ হচ্ছে, তারপর তোমার বিদেরার যুদ্ধ হচ্ছে, বিদেরা যুদ্ধ ডাচদের সাথে হচ্ছে, বক্সারের যুদ্ধ পলাশির যুদ্ধ হচ্ছে নেটিভ রুলারদের সাথে। এই সমস্ত যুদ্ধ করে ন্যাচারালি কিন্তু ইকোনমি তাদের একটা এফেক্ট হয়। আচ্ছা দেখো, তার সাথে আর একটা কথা বলেছে, বেঙ্গল ফেমাইন। এই বেঙ্গল ফেমাইনটা কিন্তু হয়েছিল 1770 সালে। এই 1770 সালের যে বেঙ্গল ফেমাইল, এটা বাংলাতে আমি যদি বলি, বাংলা এটা হয়েছিল 1176 খ্রিস্টাব্দে। এবং তোমরা অনেকেই জানো, এই পার্টিকুলার যে বেঙ্গল ফেমাইন, এটাকে কিন্তু আমরা 76-এর মন্বন্তর বলে থাকি। 76-এর মন্বন্তর বলে থাকি। এটা কখন হয়েছিল? এর প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তোমরা হয়তো অনেকেই জানো, সেটা হলো ব্যাটেল অফ বক্সার। ব্যাটেল অফ বক্সার যেটা, এই ব্যাটেল অফ বক্সারটা কবে হয়েছিল? আমরা সবাই জানি ব্যাটেল অফ বক্সার হয়েছিল 1764 সালে। এই 1764 সালে ব্যাটেল অফ বক্সার হওয়ার পরে একটা ট্রিটি সাইন হয়, যে ট্রিটিটাকে আমরা বলি এলাহাবাদ ট্রিটি। ঠিক আছে, এলাহাবাদ ট্রিটি সাইন হয়। এবং এই এলাহাবাদ ট্রিটিটা সাইন হয় হলো 1765 সালে। ঠিক আছে, এই এলাহাবাদ ট্রিটি অনুযায়ী, যেটা সেই সময় বলা হয়েছিল, যে বাংলাতে দিওয়ানি রাইটস, মানে যে ট্যাক্স কালেকশনের যে কথা বা রেভিনিউ কালেকশন যেটা, সেই দিওয়ানি রাইটস দেওয়া হবে ব্রিটিশারদেরকে। আর নর্মাল যে অ্যাডমিনিস্ট্রেশন, যেটাকে আমরা বলি নিজামাত, সেটা দেয়া হবে হলো বাংলার যে নবাব তাদের হাতে। কারণ মানে বলতে পারো, এই বক্সারের যে যুদ্ধ, এই বক্সারের যুদ্ধের পরে কিন্তু বাংলাটা মোটামুটি ব্রিটিশদের দখলে চলে গেছিল। তো এই যখন বক্সারের যুদ্ধের পরে দিওয়ানি রাইটস ব্রিটিশরা পেল, তারা কিন্তু লুণ্ঠন করা শুরু করে বাংলাকে, রীতিমতো তারা লুটতে শুরু করে। আর তার সাথে এই যে নবাব যারা, তারা যেহেতু নিজামাত তাদের ক্ষমতাটা পাচ্ছে, তারাও কিন্তু এক প্রকার লোটা শুরু করে দেয়, যে হ্যাঁ আমাদেরকেও লুটতে হবে, কারণ হাতে কিছু ক্ষমতা পাওয়া গেছে, ব্রিটিশরাও লুট করছে, আমরাও লুট করব। এই যৌথ লুণ্ঠনের ফলে যেটা হয়, বাংলায় কিন্তু ভয়ঙ্কর একটা খরা, দুর্ভিক্ষ হয়ে যায়, যেটাকে আমরা 76-এর মন্বন্তর বলি। তাহলে একদিকে এতগুলো যুদ্ধ, তার সাথে 76-এর মন্বন্তর, এইভাবে যেটা হয় সেটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইকোনমি পুরো, যাকে বলে, শেষ হয়ে যাচ্ছে, মানে পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা একটা প্রফিটেবল কোম্পানি, যারা প্রতি বছর শুধুমাত্র প্রফিট পার্সেন্টেজ দিয়ে গেছে, সেই কোম্পানির এমন অবস্থা হয় যে সেই কোম্পানি লোন চাইছে ইংল্যান্ডের থেকে। ইংল্যান্ডে যে সরকার আছে তাদেরকে বলছে আমাদেরকে লোন দিন। তখন this gave the opportunity to British government to regulate the function and policies of East India Company through the Regulating Act 1773। এবং তখন ব্রিটিশদের মনে হলো, বা ব্রিটিশ সরকারের মনে হলো, যে আমাদের প্রিয় কোম্পানি, যে কোম্পানি 1608 সাল থেকে ভারতবর্ষে রয়েছে, 1600 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে তাদেরকে আমরা পাঠিয়েছি, ভারতবর্ষে একমাত্র ব্রিটিশ কোম্পানি হিসেবে তারা ব্যবসা করে, মনোপলি ব্যবসা করে, সেই কোম্পানির আজকে এই অবস্থা, যে কোম্পানিকে লোন চাইতে হচ্ছে, কোম্পানির ইকোনমির আজকে এই অবস্থা, কিনা নেটিভ রুলারদের সাথে তাদেরকে যুদ্ধ করতে হয়েছে, অন্যান্য ইউরোপিয়ান পাওয়ারদের সাথে তাদেরকে যুদ্ধ করতে হয়েছে। এবং অবশ্যই তার সাথে আরেকটা যেটা সমস্যা, সেটা হলো এই 76-এর মধ্যন্তর, তাতে যে আলটিমেট ইকোনমিতে এফেক্ট হচ্ছে, সেটার জন্য এদেরকে লোন দিতে হবে। তাহলে লোন যদি এদেরকে দিতেই হয়, তাহলে এদেরকে কি করতে হবে? এদেরকে আপাতত একটু আমাদের রেগুলেট করতে হবে, এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। তো এই জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক করলো যে রেগুলেটিং অ্যাক্ট পাস করানো হবে। মেনলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বললাম, সরি, ব্রিটিশ গভর্নমেন্ট ঠিক করলো যে রেগুলেটিং অ্যাক্ট পাস করানো হবে, কারণ রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে যেটা করা হবে সেটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটু রেগুলেট করা হবে। তাহলে আমরা দেখে নিই নেক্সট যে স্লাইডটা, সেটা দেখে নাও, যে রেগুলেটিং অ্যাক্ট কিভাবে আমরা এলো। তা দেখো, রেগুলেটিং অ্যাক্ট কিভাবে এলো সেটা মোটামুটি আমরা বুঝতে পেরে গেছি। এবার আমরা রেগুলেটিং অ্যাক্টের যে আইনগুলো, মানে আইনে যেগুলো বলা আছে, সেগুলো সম্বন্ধে একটু পড়াশোনা করব। দেখো, প্রথম যেটা বলা হচ্ছে, রেগুলেটিং অ্যাক্ট এন্ড দ্য ডুয়েল সিস্টেম অফ গভর্নমেন্ট অফ বেঙ্গল। অর্থাৎ বাংলায় যে ডুয়েল সিস্টেম চালু হয়েছিল, এই যে আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম নিজামতের কথা, দিওয়ানির কথা, সেই ডুয়েল সিস্টেম কিন্তু বাংলায় বন্ধ হলো রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। এখানে ডুয়েল সিস্টেম সম্বন্ধে বলা আছে, যে ডুয়েল সিস্টেমের কথা আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। তার সাথে কি হলো না, গভর্নর অফ বেঙ্গল ডেজিগনেটেড অ্যাজ গভর্নর জেনারেল অফ বেঙ্গল
and created executive council of 4 members to assist him. যেহেতু বাংলায় ব্রিটিশরা বাংলাটাকে প্রায় দখল করে নিয়েছে, তাই জন্য বলা হলো যে বাংলার যে গভর্নর, মানে বাংলার, অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলে রাখি, সেই সময় কিন্তু বেঙ্গলে, মানে বেঙ্গল প্রেসিডেন্সিতে সেখানে একজন গভর্নর ছিলেন, বোম্বে প্রেসিডেন্সি, সেখানেও একজন গভর্নর ছিলেন, এবং ম্যাড্রাস যে প্রেসিডেন্সি, মানে যার হেডকোয়ার্টার সেন্ট ফোর্ট জর্জ, সেখানেও কিন্তু গভর্নর ছিলেন। তো বাংলার গভর্নরকে কিন্তু একটা তাকে স্পেশাল ক্ষমতা দেয়া হলো, তার ডেজিগনেশনটা চেঞ্জ করে দেয়া হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল। গভর্নর জেনারেল অফ বেঙ্গল করে দেওয়া হলো, এবং তার আন্ডারে চলে এলো বোম্বে এবং ম্যাড্রাস। তাহলে কি হচ্ছে, গভর্নর অফ বেঙ্গল ডেজিগনেটেড অ্যাজ গভর্নর জেনারেল অফ বেঙ্গল, আর এই গভর্নর জেনারেলকে সাহায্য করার জন্য 4 জন মেম্বারের একটা এক্সিকিউটিভ কাউন্সিল ছিল। মানে আমি যদি ব্যাপারটাকে একটুখানি ইলাবোরেট করি, তাহলে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল মানে বাংলার যিনি গভর্নর তিনি হয়ে গেলেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তার আন্ডারে চলে এলো বোম্বের যিনি গভর্নর, মানে বোম্বের গভর্নর রিপোর্ট করবে কাকে, গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে। আর ম্যাড্রাসের যিনি গভর্নর তিনিও কাকে রিপোর্ট করবেন, গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে। ঠিক আছে। আর এই দেখো এখানে পয়েন্টটা দেখে নাও কি বলছে, যে এই গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে সাহায্য করার জন্য একটা 4 জন মেম্বারের এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি হলো। তাহলে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে সাহায্য করার জন্য একটা এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি হলো, যেখানে কতজন মেম্বার, 4 জন মেম্বার। এটা কিন্তু রেগুলেটিং অ্যাক্ট 1773 এর মাধ্যমেই হচ্ছে। তার সাথে এখানে যদি আমরা দেখে নিই আর কি কি চেঞ্জেস হলো, ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট এখানে পড়তে হবে। যেমন দেখো, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। তার মানে ইতিহাসে প্রশ্ন আছে যে বাংলার শেষ গভর্নর কে, বাংলার শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস, কারণ বাংলার যিনি শেষ গভর্নর তিনি হয়ে যাচ্ছেন বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। কবে হচ্ছেন, 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে হচ্ছেন। নেক্সট কি বলছে, গভর্নর অফ বোম্বে অ্যান্ড ম্যাড্রাস প্রেসিডেন্সি বিকামস সাবঅর্ডিনেট টু দা গভর্নর জেনারেল অফ বেঙ্গল। অলরেডি আমি এক্সপ্লেন করে দিয়েছি যে ম্যাড্রাস এবং বোম্বে বাংলার সাবঅর্ডিনেটে চলে এলো, বাংলার আন্ডারে চলে এলো, মানে বাংলার যিনি গভর্নর জেনারেল তাকে রিপোর্ট করবে ম্যাড্রাসের গভর্নর, এবং তাকে রিপোর্ট করবে বোম্বের গভর্নর। বুঝতে পেরেছো? It provided the establishment of Supreme Court at Calcutta in 1774 comprising 1 Chief Justice and 3 other judges. খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই রেগুলেটিং অ্যাক্ট 1773 এর মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা তৈরি হয়। মাথায় রাখবে, এই সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটার সাথে কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার কোনো সম্পর্ক নেই, কারণ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, যেটাকে তোমরা বর্তমানে সুপ্রিম কোর্ট বলো, সেই সুপ্রিম কোর্ট কিন্তু তৈরি হচ্ছে অনেক পরে। সেই সুপ্রিম কোর্ট তৈরি হয়েছে 28 জানুয়ারি 1950। তাই মাথায় রাখবে, এই যে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা, তার সাথে কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার কোনো সম্পর্ক নেই। এই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ফেডারেল কোর্টকে রিপ্লেস করছে, যেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। ফেডারেল কোর্ট 1937 সালে তৈরি হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 সালের রেকমেন্ডেশন, সেটা আমরা পরে আলোচনা করব। এখানে যেটা তৈরি হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা। সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটার যিনি চিফ জাস্টিস ছিলেন তার নাম ছিল এলিজা ইম্পে। সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা কিন্তু তৈরি হচ্ছে কারণ সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটার যে জুরিসডিকশন সেটা কিন্তু বাংলা, বিহার, উড়িষ্যার মধ্যেই সীমাবদ্ধ ছিল, আর সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটার চিফ জাস্টিস করা হচ্ছে এলিজা ইম্পেকে। মোটামুটি এই হলো 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট। তো আশা করি এক্সপ্লেনেশনের পর তোমরা বুঝতে পেরেছো, সুবিধা হয়েছে। এরপরে নেক্সট যে আইন সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং এই আইনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আইন। সেটা হলো পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট। উইলিয়াম পিট সেই সময়কার যে
ব্রিটিশ প্রাইম মিনিস্টার তার নাম অনুসারে এই পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 পাস করানো হয়েছিল। মেনলি দেখো রেগুলেটিং অ্যাক্টে কিছু বলতে পারি আমি সমস্যা ছিল, যেটা হয় মানে একটা নতুন আইন তৈরি হয়েছে, হঠাৎ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করা হচ্ছে, তো এই জন্য খুব স্বাভাবিক ব্যাপার যে কিছু তো ডিসক্রিপেন্সি থাকবে, কিছু তো সমস্যা থাকবে। তো সেই জন্য সেগুলোকে মেনলি যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলোকে মেনলি রেকটিফাই করার জন্য অ্যাক্ট অফ সেটেলমেন্ট 1781 পাস হয়, যেটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট আইন নয় পলিটির নিরিখে, বাট ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট আইন হলো পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট। দেখো এখানে যেটা মেনলি বলা হচ্ছে, named after British Prime Minister William Pitt, the Pitt's India Act 1784, also known as East India Company Act 1784, এটাকে 1784 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্টও বলা হয়, পিটস ইন্ডিয়া অ্যাক্ট নামে এটা বেশি পরিচিত। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 separated the East India Company's political and commercial activity। আচ্ছা, এর আগে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা বডি ছিল যার নাম ছিল কোর্ট অফ ডিরেক্টরস, যেখানে 24 জন মেম্বার ছিল। এই কোর্ট অফ ডিরেক্টরস দুটো কাজ করত, আমরা দেখেছি। একটা কাজ তারা কি করত, একটা কাজ তারা পলিটিক্যাল অ্যাফেয়ারটাও দেখতো এবং তার সাথে তারা কমার্শিয়াল অ্যাফেয়ারটাও দেখতো। এখানে যেটা করা হলো, আস্তে আস্তে যেহেতু ব্রিটিশ টেরিটরি বাড়ছে, বলা হলো বেশি দিন আর এই কোর্ট অফ ডিরেক্টরকে দিয়ে দুটো কাজ করানো যাবে না, তাহলে কি করতে হবে। এখানে এটা হলো 1784 সালের আইন থেকে কোর্ট অফ ডিরেক্টরকে বলা হলো, ভাই এবার তোমরা শুধুমাত্র কমার্শিয়াল কাজগুলো দেখো, ব্যবসা বাণিজ্যটা তোমরা দেখো, তোমাদেরকে আর পলিটিক্যাল ব্যাপারে নাক গলাতে হবে না। আর পলিটিক্যাল ব্যাপারে নাক গলানোর জন্য তৈরি হলো বিওসি বা বোর্ড অফ কন্ট্রোল, যারা মেনলি ইন্ডিয়াতে পলিটিক্যাল কাজগুলো দেখবে বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ দেখার জন্য বোর্ড অফ কন্ট্রোল যে বডিটা, সেটা তৈরি করা হলো এই 1784 সালের আইনের মাধ্যমে। বুঝতে পারছো তার মানেটা কি? তার মানেটা হলো যত দিন যাচ্ছে ততদিন কিন্তু ব্রিটিশরা বুঝতে পারছে এবার যেটা করতে হবে, আমাকে ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক করতে হবে। শুধুমাত্র কোর্ট অফ ডিরেক্টরকে দিয়ে কাজ করালে চলবে না, কারণ আস্তে আস্তে যত দিন যাবে তত ব্রিটিশদের কিন্তু এক্সপ্যানশন হবে। তারা কিন্তু শুধু ওই বাংলা, বোম্বে, ম্যাড্রাসের আন্ডারে সীমাবদ্ধ থাকবে না, তাদের কিন্তু আস্তে আস্তে এক্সপ্যানশন হবে। তো তাদেরকে যদি এক্সপ্যানশন করতে হয়, তাহলে এই একটা কোর্ট অফ ডিরেক্টরকে দিয়ে তারা ব্যবসা বাণিজ্যের কাজও দেখবে, তারা আবার ভারতবর্ষের শাসনতান্ত্রিক ব্যাপারগুলোও দেখবে। দুটো সম্ভব নয়, তার থেকে একটা কাজ করা হোক, কোর্ট অফ ডিরেক্টর ভাই তুমি শুধু ব্যবসার দিকটা দেখো, আর বোর্ড অফ কন্ট্রোল তোমাদের নতুন তৈরি করা হলো 1784 সালে আইনে, তোমাদের যেটা কাজ তোমরা পলিটিক্যাল অ্যাফেয়ারটা দেখবে, মানে কিভাবে একটার পর একটা টেরিটরি ব্রিটিশরা নেবে, অন্যদের থেকে দখল করবে। তোমরা দেখেছো এরপর আসবে বিভিন্ন ইম্পর্টেন্ট, তোমরা ইতিহাসে পড়েছো অধীনতামূলক মিত্রতা নীতি, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, ডালহাউসির সময় এসেছিল সত্যবিলোপ নীতি, ডক্ট্রিন অফ ল্যাপস। এগুলো কি? এগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গা দখল করার একটা প্রবণতা, চেষ্টা, তার জন্য বিভিন্ন নীতি ওরা নিয়ে আসে, তার জন্য বিভিন্ন পলিসি ওরা নিয়ে আসে। তাহলে কোর্ট অফ ডিরেক্টর শুধু কমার্শিয়াল অ্যাক্টিভিটি দেখবে, এর বাইরে আর কিছু কাজ করার দরকার নেই। আর বোর্ড অফ কন্ট্রোল তারা কি করবে, তারা শুধুমাত্র পলিটিক্যাল দিকটা দেখবে। তার মানে ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক হলো 1784 সালের আইনে। এই দেখো, দেখে নাও তাহলে সেপারেট করা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলিটিক্যাল আর কমার্শিয়াল অ্যাক্টিভিটি। কোর্ট অফ ডিরেক্টর ভাই তোমরা কমার্শিয়াল ফাংশন দেখবে, 24 জন মেম্বার থাকছে। বোর্ড অফ কন্ট্রোল নিউলি ফর্মড বডি, এরা পলিটিক্যাল অ্যাফেয়ারটা সুপারভাইজ করবে, 6 জন মেম্বারের বোর্ড অফ কন্ট্রোল। আর এক্সিকিউটিভ কাউন্সিল তোমরা অলরেডি জানো, 4 জন মেম্বারের এক্সিকিউটিভ কাউন্সিল কবে তৈরি হয়েছিল? তৈরি হয়েছিল 1773 সালে রেগুলেটিং অ্যাক্টে, আমরা পড়েছি। সেটা কমিয়ে 3 জন হলো। এদের কাজ কি? গভর্নর এবং তার লিজিসলেটিভ প্রসিডিওরকে সাহায্য করা। এটা 3 জন হলো, মানে ছিল কজন? 4 জন, কমিয়ে 3 জন করা হলো। আর এই 3 জনের মধ্যে একজন কে হবে না, কমান্ডার ইন চিফ অফ দ্য ব্রিটিশ ক্রাউনস আর্মি ইন ইন্ডিয়া উড বি ওয়ান অফ দ্য, মানে ব্রিটিশ ক্রাউনের যে আর্মি, তার যে কমান্ডার ইন চিফ হবে, সে কিন্তু এই এক্সিকিউটিভ কাউন্সিলের একজন মেম্বার থাকবে, বাকি 2 জন অন্য মেম্বার থাকবে। এই হলো পিটস ইন্ডিয়া অ্যাক্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তার সাথে আমরা একটু দেখে নিই যে প্রেসিডেন্সিস অফ ম্যাড্রাস
অ্যান্ড বোম্বে বিকাম সাবঅর্ডিনেট টু দ্য বেঙ্গল। আমরা অলরেডি পড়ে নিয়েছি বোম্বে এবং ম্যাড্রাস বেঙ্গলের সাবঅর্ডিনেট হলো। ইন এফেক্ট ক্যালকাটা বিকামস দ্য ক্যাপিটাল অফ দ্য ব্রিটিশ পজেশনস ইন ইন্ডিয়া, এবং ক্যালকাটা হয়ে গেল ব্রিটিশ সাম্রাজ্যের ক্যাপিটাল। তার মানে বুঝতে পারছো, এতদিন ধরে কিন্তু ওরা আমাদের দেশে পলিটিক্যাল অ্যাফেয়ার গুলো করে এসছে, কিন্তু অফিসিয়ালি ওরা নিজেদেরকে, মানে 1784 আগে অব্দি ওরা নিজেদেরকে কিন্তু একটা ব্যবসায়িক সংগঠনই বলতো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফিসিয়ালি ঘোষণা করছে যে তারা শুধুমাত্র আর কোনো ব্যবসায়িক সংগঠন নয়, তারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ সংগঠনও বটে। এবং তাই জন্য তারা সরাসরি ব্রিটিশ পজেশন, ব্রিটিশ সাম্রাজ্য কথাটা উল্লেখ করছে। এবং তারা কি করছে, তারা কোর্ট অফ ডিরেক্টরের সাথে বোর্ড অফ কন্ট্রোলও তৈরি করেছে। বোর্ড অফ কন্ট্রোল তৈরি করার উদ্দেশ্যটা কি, যাতে পলিটিক্যাল অ্যাফেয়ার দেখা হয়, মানে অফিসিয়ালি রেকগনাইজ করা হচ্ছে পলিটিক্যাল অ্যাফেয়ারকে। তাই জন্য ব্রিটিশ পজেশন কথাটাও আসছে, এবং আলাদা করে পলিটিক্যাল অ্যাফেয়ার দেখার জন্য বোর্ড অফ কন্ট্রোল তৈরিও হয়েছে। খুব ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো একটু বুঝতে হবে, খুব কনসেপচুয়াল এই জায়গাটা। For the first time the term British possession in India was used, আমি অলরেডি বললাম। বোর্ড অফ কন্ট্রোল এক্সারসাইজ হচ্ছে মেনলি সিভিল, পলিটিক্যাল, সিভিল, মিলিটারি, রেভিনিউ অ্যাফেয়ার দেখার জন্য। এবং এই দেখো বোর্ড অফ কন্ট্রোলে যে 6 জন, তার মধ্যে চ্যান্সেলর অফ এক্সচেকার রয়েছে। চ্যান্সেলর অফ এক্সচেকার হলো ব্রিটিশ যে ফাইন্যান্স মিনিস্টার, ব্রিটিশ ফাইন্যান্স মিনিস্টারকে চ্যান্সেলর অফ এক্সচেকার বলা হয়, তিনি এখানে রয়েছেন। তার সাথে সেক্রেটারি স্টেট রয়েছেন এবং 4 মেম্বার্স অফ দ্য প্রিভি কাউন্সিল। প্রিভি কাউন্সিল হলো মেনলি ব্রিটিশে, মানে ব্রিটেন একটা জুডিশিয়াল বডি, তারাও এখানে রাখা হয়েছে। তাহলে টোটাল 4 জন প্লাস 2 জন, 6 জন। এই 6 জন মেম্বারের বোর্ড অফ কন্ট্রোল কিন্তু তৈরি হলো 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। এবং তাদের মেন কাজটা কি, তাদের মেন কাজটা হলো কমার্শিয়াল অ্যাফেয়ারটা কোর্ট অফ ডিরেক্টর দেখবে, এবং তারা পলিটিক্যাল অ্যাফেয়ারটা দেখবে বোর্ড অফ কন্ট্রোল। আশা করি বুঝতে পারলে। আমরা নেক্সট আইনে চলে যাব। নেক্সট আইন হলো চার্টার অ্যাক্ট 1813। দেখো এর আগেও একটা দুটো আইন এসছে, কিন্তু আমরা মেনলি পড়বো সেইগুলো যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, বা আমাদের দেশের কনস্টিটিউশন ফরমেশনে যে সমস্ত আইনগুলোর গুরুত্ব রয়েছে। তো চার্টার অ্যাক্ট 1813-এ যেটা বলা হচ্ছে, ইট ওয়াজ পাসড বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট টু রিনিউ দ্য চার্টার অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফর নেক্সট 20 ইয়ার্স। দেখো এইখানে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে। যদি আমরা ছোট্ট করে একটা পয়েন্ট বোঝার চেষ্টা করি, 1608 সালে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে, ঠিক আছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যারাইভ করছে, ভালো কথা। তারপর ওরা ব্যবসা বাণিজ্য শুরু করেছে। 1773 সালে ওদের প্রথম রেগুলেট করা শুরু হয়, রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে, ঠিক আছে? এরপর যে সমস্যাটা হয় সেটা হলো, এই 1608 থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে ফ্রম 1618, 1608 থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু একটা মনোপলি চালাচ্ছিল। কোথায় চালাচ্ছিল মনোপলিটা? না, ভারতবর্ষে একটা মনোপলি চালাচ্ছিল। মনোপলি মানে কি? মনোপলি মানে হলো একচেটিয়া কারবার, একচেটিয়া বিজনেস। এবং শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এই মনোপলি চালাচ্ছিল। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একমাত্র ব্রিটিশ কোম্পানি যারা কিন্তু ব্যবসা করছিল, আর অন্যান্য কোনো ব্রিটিশ কোম্পানি কিন্তু ভারতে ব্যবসা করেনি। এইখানে একটা সমস্যা হচ্ছে, নেপোলিয়ান কি করছে? নেপোলিয়ান তোমরা জানো, বিখ্যাত ফ্রান্সের বিখ্যাত একজন শাসক। নেপোলিয়ান ইউরোপে কি করে, বিভিন্ন জায়গা দখল করে নিচ্ছে। ইউরোপে বিভিন্ন জায়গা নেপোলিয়ান দখল করে নিচ্ছে, মানে বিভিন্ন জায়গা যেখানে ব্রিটিশরা এক্সপোর্ট করতো, মাল রপ্তানি করতো, সেই জায়গাগুলো নেপোলিয়ান দখল করে নিচ্ছে। নেপোলিয়ান যখন সেই জায়গাগুলো দখল করে নিচ্ছে, তখন ন্যাচারালি ব্রিটিশ যারা মার্চেন্ট, যারা ব্যবসায়ী, তারা কিন্তু সেই জায়গাতে তো আর ব্যবসা করতে পারছে না। কারণ কি, নেপোলিয়ান দখল করে নিয়েছে, সেখানে এক্সপোর্ট করা বন্ধ হয়ে গেছে। তো এটাকে আমরা বলি নেপোলিয়ানের কন্টিনেন্টাল ড্রাফট থিওরি। এবার এই ঘটনা যখন ঘটছে, তখন ব্রিটিশ মার্চেন্টরা সোজা চলে যাচ্ছে ব্রিটিশ যে রাজা বা ব্রিটিশ মনার্ক বা ব্রিটিশ সরকারের কাছে, যে এবার আমাদের কি হবে? আমরা যেখানে শিল্প বিপ্লবের পর থেকে ব্যবসা করে এসেছি, সেই দেশগুলো নেপোলিয়ান দখল করে ফেলেছে, বলে আমরা আর ব্যবসা করতে পারছি না, তাহলে আমাদেরকে আপনারা বাঁচান, আমাদের এবার কি হবে? খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, বুঝতে পারছো? সেই সময় একটা আইন পাশ করানো হচ্ছে, সেটা হলো 1813 সালের চার্টার অ্যাক্ট। এবং 1813 সালের অ্যাক্টে বলা হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এতদিন অব্দি মনোপলি চালাতো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর একচেটিয়া ব্যবসা ইন্ডিয়াতে করবে না। এবার থেকে
অন্যান্য যারা ব্রিটিশ কোম্পানি আছে, যারা এই নেপোলিয়ানের জন্য অন্যান্য দেশে মাল রপ্তানি করতে পারছে না, এক্সপোর্ট করতে পারছে না, তারা এবার ইন্ডিয়াতে আসবে এবং ইন্ডিয়াতে তাদের জন্য রাস্তা খুলে দেওয়া হলো, তারা এসে ইন্ডিয়াতে ব্যবসা করবে। কিন্তু ইন্ডিয়াতে এসে তারা যদি ব্যবসা করে, প্রথম আগে যেটা করতে হবে, মনোপলিটা কেড়ে নিতে হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি মনোপলি নিয়ে বসে থাকে, তাহলে তো আর অন্যান্য ব্রিটিশ কোম্পানিরা এসে ইন্ডিয়াতে ব্যবসা করতে পারবে না। তাহলে অন্যান্য ব্রিটিশ কোম্পানিকে যদি ভারতে জায়গা করে দিতে হয়, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলিটা কিন্তু আগে কেড়ে নিতে হবে। তাই 1813 সালের চার্টার অ্যাক্টে বলা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবার থেকে শুধু চীনের সাথে যে ব্যবসা এবং যে চায়ের ব্যবসা, সেই ব্যবসায় তাদের মনোপলি থাকবে, সেখানে অন্যান্য কোনো ব্রিটিশ কোম্পানি ইনভলভ হবে না। বাকি অন্যান্য ব্যবসা কিন্তু অন্যান্য ব্রিটিশ কোম্পানিরা করতে পারবে, কারণ তাদেরকে জায়গা করে দিতে হবে। তারা নেপোলিয়ানের কারণে কিন্তু অন্যান্য যে সমস্ত দেশে তারা বিজনেস এতদিন করে এসছে, সেটা কিন্তু তারা করতে পারতো না। দেখো, আমরা তো সব আইনগুলো এমনিতেই পড়ি, যে চার্টার অ্যাক্টে আমরা সবাই জানি যে অন্যান্য ব্রিটিশ কোম্পানিরা ভারতবর্ষে এসে ব্যবসা শুরু করছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র চায়ের ব্যবসা এবং চীনের সাথে ব্যবসা, তাদের মনোপলি থাকছে। কিন্তু এই কারণগুলো, লজিক গুলো বোঝাটা কিন্তু খুব দরকার। কি কারণে হঠাৎ করে এরকম একটা স্টেপস নেওয়া হলো, সেটার জন্য আমি তোমাদেরকে এই কারণটা বললাম। দেখে নাও, এখানে পরিষ্কার বলা আছে, ইট ডিপ্রাইভ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রম ইটস মনোপলি অফ ট্রেড উইথ ইন্ডিয়া এক্সেপ্ট ফর টি অ্যান্ড ট্রেড উইথ চায়না। মানে শুধু চীনের সাথে ব্যবসা এবং চায়ের সাথে ব্যবসা ছাড়া অন্যান্য কিছু ক্ষেত্রে তারা কিন্তু ব্যবসা করতে পারছে না ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কারণ কারণ এখানে মনোপলি করে তাদের অন্যান্য যে মনোপলিটা তাদের ছিল চার্টার অ্যাক্ট 1813 মাধ্যমে, সেই মনোপলি কিন্তু চলে গেছে। এবার থেকে কিন্তু অন্যান্য যারা ব্রিটিশ অর্গানাইজেশন তারা ভারতবর্ষে এসে ব্যবসা করবে। দেখো, এখানে আমি নেপোলিয়ানের যে কন্টিনেন্টাল ব্লকেট থিওরি সেটা বলে দিয়েছি, যে বাট ওয়াই দিস monopoly had been changed after 213 years. Industrial movement started in Europe in 1740 from Britain. By 1812, Britain was a leading industrial nation of the world. On the other hand, Napoleon passed continental system blockade to paralyze Great Britain through the destruction of British commerce. মেনলি ব্রিটিশ কমার্সকে ভাঙার জন্য কিন্তু নেপোলিয়ান এটা করে, যাতে ব্রিটিশরা অন্যান্য দেশে ব্যবসা করতে না পারে। তাই যেখানে যেখানে ওরা ব্যবসা করতো, যেখানে যেখানে ওরা এক্সপোর্ট করতো, সেই দেশগুলোকে কিন্তু নেপোলিয়ান গিয়ে দখল করে দিচ্ছে। As the door was closed for the other British merchant to trade in Europe, so they were allowed to trade in India by British government. তাই যেহেতু অন্যান্য জায়গাতে তারা ব্যবসা করতে পারছে না, তাই ব্রিটিশ গভর্নমেন্ট যাতে তারা ভারতবর্ষে ব্যবসা করে, তাদের জন্য 1813 সালে চার্টার অ্যাক্ট পাস করছে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে মনোপলি কেড়ে নিয়ে বলছে এবার শুধুমাত্র চা এবং চীনের ব্যবসার ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি থাকবে, বাকি কোনো কিছু থাকবে না। বাকি ব্যবসা কিন্তু অন্যান্য যে সমস্ত ব্রিটিশ কোম্পানি তারা করতে পারবে। যেটা আমি এতক্ষণ ধরে এক্সপ্লেন করলাম। ইট এন্ডেড দ্য ট্রেডিং মনোপলি অফ ইআইসি, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এক্সেপ্ট টি অ্যান্ড ট্রেড উইথ চায়না। তার সাথে এই চার্টার অ্যাক্টে আরো কয়েকটা ঘটনা ঘটছে, যেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। There was made a provision that company should invest rupees 1 lakh per year on the education of the Indians. মানে ভারতীয়দেরকে শিক্ষিত করার জন্য। শিক্ষিত কারণ কি? তুমি যদি একটা ভারতের সরকার চালাতে যাও, তাহলে তো আর ইংল্যান্ড থেকে লোকজন এনে ভারতে কাজ করাতে পারবে না। ইংল্যান্ড থেকে কিছু লোক আসতে পারে, ভারতীয়দের দিয়েই আলটিমেট চালাতে হবে। তোমরা যারা সরকারি চাকরির প্রিপারেশন করো, আলটিমেট তো কেন করো? যাতে তোমরা সরকারের ইনভলভ হও, অ্যাডমিনিস্ট্রেশনে ইনভলভ হও, সেখানে কাজ করতে পারো। তো ন্যাচারালি লোকজন লাগবে। কিন্তু ভারতীয় লোকজনকে যদি আলটিমেট কাজে ইনভলভ করতে হয়, তাহলে প্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো কমিউনিকেশন। এবার ব্রিটিশরা ভারতীয়দের সাথে কমিউনিকেশন তখন করতে পারবে যখন ভারতীয়রা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবে, তাদের মধ্যে একটা বেসিক এডুকেশন তৈরি হবে। তাই জন্য 1 লাখ টাকা ইনভেস্ট করা হলো মেনলি ইংলিশ এডুকেশনের জন্য, সেটাও 1813 সালের আইনে। তার সাথে বলছে খ্রিস্টান মিশনারিজ ওয়ার অ্যালাউড টু ওয়ার্ক ইন ইন্ডিয়া। খ্রিস্টান মিশনারিরা যদি চলে আসে, তাহলে কি সুবিধে? সেটা হলো একটা একটা ব্রিটিশ কালচার তৈরি হবে। কিছু ধরো মুসলিম আছেন, কিছু হিন্দু আছে, তাদেরকে যদি খ্রিস্টানিটিতে কনভার্ট করে দেওয়া হয়, তাহলে কি হবে? একটা ব্রিটিশ কালচার তৈরি হবে। একটা ব্রিটিশ কালচার তৈরি হলে কি হয়? শাসন করাটা সুবিধা হবে। সেই কারণে খ্রিস্টান মিশনারিদেরকে বলা হচ্ছে, ভাই তোমরা এসে একটুখানি ব্রিটিশ কালচার তৈরি করো, কিছু কনভার্ট করো, কিছু লোকজনের ধর্মান্তরিত করো, ঠিক আছে? এবং তার সাথে 1 লাখ টাকা ইনভেস্ট করা হচ্ছে মেনলি এডুকেশন পারপাসে, যাতে ভারতীয়রা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়। কারণ ইংরেজি শিক্ষায় শিক্ষিত হওয়াটা খুব দরকার ভারতীয়দেরকে যদি ইনভলভ করতে হয় বিভিন্ন সরকারি কাজে, কারণ সেখানে কমিউনিকেশনটা খুব দরকার। তো এই দুটো কাজও কিন্তু 1813 সালে
চার্টার অ্যাক্টের মাধ্যমে হচ্ছে। নেক্সট 20 বছরের জন্য আমি বলেছিলাম 20 বছরের জন্য মানে 20 বছর পরেই চার্টারটা রিনিউ করা হবে। তো ন্যাচারালি যদি 1813 সালে চার্টার অ্যাক্ট হয় তাহলে আবার তার 20 বছর মানে 1833 সালের যে চার্টার অ্যাক্ট সেটা আসবে। তো দেখো 1833 সালের যে চার্টার সেটা আমরা এখানে পড়বো। ইট ওয়াজ পাসড বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট টু রিনিউ দ্য চার্টার অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমি যেটা বলেছিলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টারকে রিনিউ করার জন্য ব্রিটিশরা কি করছে 1833 সালে আর একটা চার্টার অ্যাক্ট পাস করাচ্ছে। East India Company was no more a commercial body. All of its commercial functions were taken away, making it an administrative body working on behalf of the British government. So trade monopoly of British East India ended. মানে পুরোপুরি ভাবে শুধু ট্রেড মনোপলি নয়, পুরোপুরি ভাবে ব্রিটিশ সরকার এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা করার যে ক্ষমতা সেটা কেড়ে নিচ্ছে। কেন? বুঝতে হবে, যত দিন যাচ্ছে তত এক্সপ্যানশন হচ্ছে। এখন কিন্তু 1833 সালে এসে শুধুমাত্র ব্রিটিশ রা ভারতবর্ষের শুধু বাংলা, বোম্বে এবং ম্যাড্রাসে সীমাবদ্ধ নেই। তাই তখন যা হয়েছে হয়েছে, এখন যেহেতু অনেক এক্সপ্যানশন হয়ে গেছে, অনেকটা ব্রিটিশ সাম্রাজ্য বেড়ে গেছে, এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে ব্যবসাও করবে আবার পলিটিক্যাল অ্যাক্টিভিটিও দেখবে, দুটো করা সম্ভব নয়। এটা অনুধাবন করে বলা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবার তোমরা যেটা করবে, এবার তোমরা শুধুমাত্র পলিটিক্যাল অ্যাফেয়ার দেখবে, তোমাদেরকে আর ব্যবসা নিয়ে মাথা ঘামাতে হবে না। কারণ অলরেডি তোমাদের মনে আছে 1813 সালে আমি কি বলেছিলাম, অন্যান্য ব্রিটিশ কোম্পানিরা আসতে থাকে, তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ব্যবসা করত, অন্যান্য ব্রিটিশ কোম্পানিরাও ব্যবসা করত। চায়ের সাথে ব্যবসা আর চীনের সাথে ব্যবসাটাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি থাকবে, সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করবে, অন্য কেউ করবে না। বাকি অন্যান্য ব্যবসা ইস্ট ইন্ডিয়া কোম্পানিও করবে আর অন্যান্য ব্রিটিশ কোম্পানিরাও করবে। এখানে যেটা বলা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেখুন, এখন যেভাবে আমরা এক্সপ্যান্ড করছি, এখন তো অনেকটা বড় হয়ে গেছে, এখন যা অবস্থা তাতে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে ব্যবসা করা, তার সাথে গোটা দেশটা চালানো, কারণ বুঝতেই পারছো এখন ব্রিটিশ এক্সপ্যানশন হচ্ছে আস্তে আস্তে, শুধুমাত্র 3-4টে জায়গা নয়, এখন অনেকটা জায়গায় কিন্তু দখল করে নিয়েছে। তো দুটো সম্ভব নয়, তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমাদেরকে আর ব্যবসা করতে হবে না, তোমরা আর কোনো ব্যবসায়িক অর্গানাইজেশন হিসেবে কাজ করবে না। 1608 থেকে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসেছিল ব্যবসা করার জন্য, ফাইনালি 1833-এ গিয়ে তাদের কিন্তু ব্যবসা করার পুরো ক্ষমতাটা ব্রিটিশ গভর্নমেন্ট কেড়ে নিচ্ছে, এবং 1833 থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু শুধুমাত্র একটা পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে ভারতবর্ষে কাজ করেছিল। তাহলে যদি আমরা একটু টাইম লাইনটা দেখে নিই, মাথায় রাখবে 1608-এ ওরা আসে, 1608 থেকে 1833 ওরা কিন্তু প্রাইমারিলি দুটো কাজ করেছে। প্রাথমিকভাবে কমার্শিয়াল অর্গানাইজেশন, কারণ প্রথমে তো ওরা বিজনেসই করতে এসেছিল, এবং তারপর ওরা পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে কাজ করেছিল, এবং অফিসিয়ালি সেটা শুরু হয় 1784 আইন থেকে। তোমরা সবাই জানো, আমি বলেছি 1784-এ ওরা পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে অফিসিয়ালি কাজ করা শুরু করে। তাহলে এটা হচ্ছে, এবং 1833 থেকে 1858 অব্দি, কারণ 1858-র পরে তো আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল না, আমরা সবাই জানি 1858 সালে আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যাবলিশই করে দেওয়া হয়। এই সময়টা ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনলি পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে কাজ করেছে। এই সময়টা কিন্তু তারা শুধুমাত্র পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে কাজ করেছে, এটা একটুখানি তোমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানির টাইম লাইন বলি তাহলে এটা মাথায় রাখতে হবে, 1608 থেকে 1833 দুটোই কমার্শিয়াল এবং পলিটিক্যাল। পলিটিক্যালটা অফিসিয়ালি 1784 থেকে, কারণ বোর্ড অফ কন্ট্রোল তৈরি আসছে 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। আর 1833 থেকে 1858 শুধুমাত্র পলিটিক্যাল অর্গানাইজেশন। কেন? কারণ 1833-এ ওদের ব্যবসা করার পুরো অধিকারটাই কেড়ে নিয়েছিল ব্রিটিশ সরকার 1833 সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছো। দেখো তার সাথে কি বলছে, বোথ দ্য মেম্বার্স অফ কোর্ট অফ ডিরেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ বোর্ড অফ কন্ট্রোল ইনভলভ ইন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস। খুব স্বাভাবিক ব্যাপার, কারণ এর আগে আমরা দেখেছিলাম কোর্ট অফ ডিরেক্টরদেরকে বলা হয়েছিল 1784 আইনে, ভাই তোমরা কমার্স দেখবে, বোর্ড অফ কন্ট্রোল তোমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাফেয়ার দেখবে। কিন্তু এখন তো যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাফেয়ারটাই শুধু রয়ে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে, তাদেরকে আর কমার্শিয়াল অ্যাফেয়ার
তাদেরকে দেখতে হচ্ছে না, তাহলে কোড অফ ডিরেক্টর এবং বোর্ড অফ কন্ট্রোল তো আগে থেকেই পলিটিক্যাল অ্যাফেয়ার দেখতো, তারা সেটাই দেখবে। আর কোড অফ ডিরেক্টর যারা প্রাথমিকভাবে একটা নর্মাল অর্গানাইজেশন হিসেবে কাজ করেছিল, তখন তারা প্রাথমিকভাবে মানে 1773 সালে আইনের আগে আমরা দেখেছিলাম কোর্ট অফ ডিরেক্টর যারা, তারা কিন্তু পলিটিক্যাল অ্যাফেয়ারও দেখতো এবং তার সাথে কমার্শিয়াল অ্যাফেয়ারও দেখতো। তারপর 1784 আইনে তাদেরকে বলা হলো তোমরা শুধু কমার্শিয়াল অ্যাফেয়ার দেখবে। এবার তো কোর্ট অফ ডিরেক্টরের আর কোনো কাজই রইলো না, কারণ কমার্শিয়াল অ্যাফেয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে থাকলোই না। তাহলে তাহলে কোর্ট অফ ডিরেক্টর এবার কি করবে? কোর্ট অফ ডিরেক্টরও এবার বললো ভাই কোর্ট অফ ডিরেক্টরও তুমি বোর্ড অফ কন্ট্রোলের সাথে তালে তাল মিলিয়ে তোমরাও অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ দেখো, যেটা স্বাভাবিক। তার সাথে কি বলছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল বিকেম দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, লর্ড উইলিয়াম বেন্টিং বিকেম দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ইন 1833। কেন ডেজিগনেশনটা চেঞ্জ কেন করতে হলো? এই কারণে ডেজিগনেশন চেঞ্জ করতে হলো কারণ এখন তুমি ওই বাংলাকে বেস করে গোটা দেশ চালাতে পারবে না। বুঝতে হবে পরিস্থিতি চেঞ্জ হয়েছে, এখন যে ব্রিটিশ ভারত সেটা কিন্তু অনেকটা বড়। তাই জন্য ওই যিনি বাংলার গভর্নর জেনারেল ছিলেন তার ডেজিগনেশনটাকে চেঞ্জ করে দেওয়া হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আর গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া মানে বাংলার শেষ গভর্নর জেনারেল, লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল অ্যান্ড ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে লর্ড উইলিয়াম বেন্টিং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলেন কোন আইনের মাধ্যমে? 1833 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে। এছাড়া আর কি হলো দেখা যাক। নেক্সট যেটা বলছে সেটা হলো all the provincial legislative power Madras and Bombay went in the hands of Governor General of India. Provincial legislature were not entitled to make any laws. এইটাকে আমরা বলি সেন্ট্রালাইজেশন। এটাকে আমরা বলি সেন্ট্রালাইজেশন। বাংলাতে বেসিক্যালি এটাকে বলা হয় কেন্দ্রীকরণ। তাহলে এই ব্যাপারটা কি জিনিস যদি একটু দেখে নিই, কিছুই না। আগে আমরা দেখেছিলাম বেঙ্গল মানে গভর্নর অফ বেঙ্গল, তার আন্ডারে বোম্বে থাকবে, ম্যাড্রাস থাকবে। তাই আমরা দেখেছিলাম, তোমাদের সবাই মনে আছে নিশ্চয়ই, 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে বোম্বেতে একজন গভর্নর থাকবে, ন্যাচারালি ম্যাড্রাসেও একজন গভর্নর থাকবে, আর বাংলাতে তো গভর্নর থাকবেই, যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল সেই পরে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলো। আমরা দেখেছিলাম যে ম্যাড্রাস এবং বোম্বে কি করতো, এই বেঙ্গলের কাছে তারা কিন্তু বেঙ্গলের আন্ডারে তারা কাজ করতো, তাই তো? এবং বিভিন্ন ব্যাপারে তারা নিজেরাও আইন বানাতো। ম্যাড্রাসের যারা গভর্নর, যেহেতু ম্যাড্রাসে একজন গভর্নর ছিল, তারা সেও আইন বানাতো, বোম্বের যে গভর্নর সেও আইন বানাতো, এবং তারা আলটিমেট রিপোর্ট করতো বাংলার যে গভর্নর জেনারেল তাকে। এইখানে যেটা হলো বাংলার বোম্বে এবং ম্যাড্রাসের থেকে আইন বানানোর সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে সবটা চলে গেল হলো বেঙ্গলের হাতে। তার মানেটা কি? ধরো বেঙ্গলকে কেন্দ্রীভূত করে হচ্ছে, এই হলো বেঙ্গল। এখন যেটা দেখা গেল যে সমস্ত ক্ষমতা বেঙ্গল কেড়ে নিচ্ছে, মানে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, যে এখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, বাই দ্য ওয়ে গভর্নর জেনারেল অফ বেঙ্গল বলেও লাভ নেই, ইন্ডিয়া, তার কাছে কি হচ্ছে না সমস্ত ক্ষমতা চলে যাচ্ছে। দেখো তীরটা কোন দিকে যাচ্ছে, তীরটা সেন্ট্রালের দিকে যাচ্ছে। তার মানে এখন যেটা আমাদের দেশে হয় কি হয়, আমরা রাজ্যগুলোকে বলি ভাই তোমরা আইন বানাও, তোমরা তোমাদের মতো করে পলিসি বানাও। মানে আমাদের দেশে যেটা বর্তমানে আছে সেটা হলো ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণ। মানে সেন্টার রাজ্যগুলোকে বলে যে তোমরা কাজ করো, এখানে যেটা হচ্ছে রাজ্যগুলো থেকে সেন্টার সমস্ত ক্যাপচার করে নিচ্ছে, মানে যেটা চীনে হয়। তোমরা জানো চীনে কিন্তু প্রভিন্স গুলোর অ্যাজ সাচ কোনো কনস্টিটিউশনাল পাওয়ার নেই, কিছু কিছু প্রভিন্স কিছু কিছু কাজ করে বটে, সেটাও করে ওই সেন্ট্রাল এই যে কমিউনিস্ট পার্টি আছে তাদের যে দয়া দাক্ষিণ্যে। আর এখানে যেটা হলো বোম্বে এবং ম্যাড্রাসের থেকে সমস্ত পাওয়ার কে কেড়ে নিচ্ছে না গভর্নর জেনারেল অফ বেঙ্গল, যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে গেছে এই 1833 আইনে। তাহলে এখানে কি হচ্ছে, তীর কোন দিকে যাচ্ছে, কেন্দ্রের দিকে যাচ্ছে, রাজ্য থেকে সমস্ত ক্ষমতা কেন্দ্র কেড়ে নিচ্ছে। এটাকে কি বলে, কেন্দ্রীকরণ। রাজ্য থেকে ক্ষমতা কেড়ে নিচ্ছে, কেন্দ্রীকরণ, সেন্ট্রালাইজেশন। ঠিক আছে, সেটা শুরু হলো। তার সাথে কি বলছে, এ ল মেম্বার ওয়াজ অ্যাডেড ইন গভর্নর জেনারেল কাউন্সিল। গভর্নর জেনারেল কাউন্সিল কতজন ছিল স্যার? প্রথমে ছিল 4 জন 1773 সালের রেগুলেটিং অ্যাক্টে, সেটা কমে কত হলো 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্টে সেটা কমে হয়েছিল 3 জন, নিশ্চয়ই মনে আছে।
সেটা আবার বেড়ে হলো 4 জন। কত সালে? 1833 সালে। তাহলে এই ফোর্থ মেম্বারটাকে লর্ড ম্যাকলে ওয়াজ ডেজিগনেটেড অ্যাজ দ্য ফোর্থ মেম্বার দো হি ওয়াজ নট গিভেন দ্য রাইট টু ভোট। যদিও তিনি ভোটাভুটি করতে পারতেন না, বাট লর্ড ম্যাকলেকে ফোর্থ মেম্বার হিসেবে অ্যাড করা হলো। কারণটা কি? কোড ফর্ম করতে হবে। কি কোড ফর্ম করতে হবে? ক্রিমিনাল কোড ফর্ম করতে হবে। তোমরা সবাই জানো 1860 সালে ইন্ডিয়ান পিনাল কোড তৈরি হয়েছিল। তো ইন্ডিয়ান পিনাল কোড তৈরির পেছনে প্রথম যিনি খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছিলেন তিনি এই ল মেম্বার। তাহলে মেনলি ভারতবর্ষে ক্রিমিনাল কোড, সিভিল কোডস যেগুলো বর্তমানে এখনো আছে তোমরা জানো, সেগুলোর ফরমেশনের যে প্রাথমিক কাজ সেটা 1833 সালে আইনে বলা আছে। সেই জন্যই কিন্তু ল মেম্বারকে অ্যাড করা হয়েছিল, এবং তার সাথে এই ল মেম্বারকে বেস করে একটা ল কমিশনও তৈরি হয়েছিল। সেটাও তোমরা এখানে দেখে নিতে পারবে। এখানে দেয়া আছে যে ফার্স্ট ল কমিশন ওয়াজ সেট আপ আন্ডার চার্টার অ্যাক্ট 1833 উইথ লর্ড ম্যাকলে অ্যাজ ইটস চেয়ারম্যান। লর্ড ম্যাকলেকে চেয়ারম্যান করে প্রথম ল কমিশনও কিন্তু 1833 সালের আইনে তৈরি হচ্ছে। ঠিক আছে, তো আশা করি এই অবধি বুঝতে পেরেছো। এরপরে আবার 20 বছর পরে, মানে ওই চার্টার অ্যাক্ট গুলো 20 বছর ছাড়া ছাড়া আসতো, 1853 সালে একটা চার্টার অ্যাক্ট আসবে। এই প্রসঙ্গে বলে রাখি 1853 সালের চার্টার অ্যাক্টটাই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি যতদিন ভারতবর্ষে তারা পলিটিক্যাল অ্যাফেয়ার দেখছিল সেই অবধি শেষ। কারণ 1853 চার্টার অ্যাক্টের পরে তোমরা সবাই জানো সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857, এবং সিপাহী বিদ্রোহের পরে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা পুরোপুরি ভাবে বলতে পারছো তার ক্ষমতা কেড়ে নেওয়া হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যাবলিশ করে দেওয়া হয়। সিপাহী বিদ্রোহ 1857 হলো, তার ঠিক পরের বছর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এনে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যাবলিশ করে দেওয়া হচ্ছে, এবং ভারতের পুরো ক্ষমতা কিন্তু কার হাতে চলে যাচ্ছে? একদম ব্রিটিশ গভর্নমেন্টের হাতে চলে যাচ্ছে। তাহলে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলের শেষ আইন 1853 সালের চার্টার অ্যাক্ট, সেটা এখন একটু পড়ে নেব। দেখো, প্রথমে যেটা বলা হচ্ছে, আপ টু 1853 গভর্নর জেনারেল অফ বেঙ্গল ইউজ টু ওয়ার্ক অ্যাজ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, but due to annexation of new provinces the responsibility of governor general was increased. That's why a new governor was appointed for Bengal and all provincial governor would report to Governor General of India. খুব ভালো একটা পয়েন্ট, বোঝার ব্যাপার আছে। দেখো, 1773 সালে রেগুলেটিং অ্যাক্টে কি হয়েছিল আমরা দেখেছিলাম। তার আগে আমি যদি তার আগে বলি, বিফোর 1773, 1773 সালের আগে কি ছিল? তিনটে গভর্নর ছিল না ভাই, তিনটে প্রভিন্স। বাংলায় একজন গভর্নর, ম্যাড্রাসে একজন গভর্নর, এবং বোম্বেতে একজন গভর্নর। তিনটে প্রভিন্সে তিনটে গভর্নর, এটা আমরা পড়েছিলাম। এখানে একজন গভর্নর, এখানে একজন গভর্নর, এখানে একজন গভর্নর। ঠিক, এটা 1773 সালের আগে। এবার 1773 সালে কি হলো না, এই যে বাংলার যিনি গভর্নর তিনি হয়ে গেলেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তার মানে একই ব্যক্তি, লর্ড ওয়ারেন হেস্টিংস, তিনি কিন্তু গভর্নর অফ বেঙ্গলও ছিলেন, মানে বাংলার গভর্নর হিসেবেও তিনি কাজ করেছিলেন, তার সাথে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসেবেও তিনি কাজ করেছিলেন। হলো, তার আন্ডারে কে চলে এলো? তার আন্ডারে চলে এলো, এখানটা একটু পরিষ্কার করে দিই, তার আন্ডারে কে চলে এলো? বোম্বে চলে এলো, ম্যাড্রাস চলে এলো। এটা কবে এলো? 1773 সালের আইনে। এখানেও একজন গভর্নর, এখানেও একজন গভর্নর। খেয়াল করে দেখো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল মানে গভর্নর অফ বেঙ্গল যে, সে হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল, কিন্তু সে ডুয়েল রোল প্লে করছে। কি প্লে করছে? ডুয়েল রোল। তার মানে একদিকে সে বাংলার গভর্নর হিসেবে কাজ করছে, কারণ একই ব্যক্তি, একদিকে সে বাংলার গভর্নর হিসেবে কাজ করছে এবং তার সাথে সে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসেবেও কাজ করছে, আর তাকে রিপোর্ট করছে হলো বোম্বে এবং ম্যাড্রাস। এরপর দেখো, নেক্সট যদি আমি বলি, নেক্সট যদি আমি বলি 1833 সালের আইনে, ঠিক আছে, কি করা হলো না, গভর্নর জেনারেল অফ বেঙ্গল যে,
তার ডেজিগনেশনটা চেঞ্জ করে করে দেওয়া হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তার আন্ডারে সবাই আছে, তখন বোম্বে ম্যাড্রাসও আরো বেড়ে গেছে। তাহলে এও কিন্তু ডুয়েল রোল প্লে করছে। কেন? কারণ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যে ব্যক্তি, সেই হলো বাংলার গভর্নর। মানে এতদিন অবধি ফ্রম 1773 থেকে 1833 বাংলার যিনি গভর্নর তিনি দুটো কাজ করেছেন, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর অফ বেঙ্গল একই ব্যক্তি, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, গভর্নর অফ বেঙ্গল। কিন্তু 1853-তে এসে ব্রিটিশ সরকার বুঝতে পারলো একই ব্যক্তিকে দিয়ে দুটো কাজ করানো আর ফার্দার পসিবল নয়, কারণ অনেক এক্সপ্যানশন হয়ে গেছে। ডালহৌসি সময় আমরা চলে এসেছি, 1853 মানে ডালহৌসির সময় ভারতবর্ষে প্রথম রেল চালু হয়েছিল 1853 সালে, তোমরা জানো। তাহলে আর একই ব্যক্তিকে দিয়ে ডুয়েল রোল করানো মানে একই ব্যক্তি সে গভর্নর অফ বেঙ্গল হিসেবেও কাজ করবে, আবার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসেবেও কাজ করবে, সম্ভব নয়। তাই যেটা করা হলো, বাংলাতে একজন নতুন গভর্নর আনা হলো, আর গভর্নর জেনারেলকে বলা হলো বাংলা সমেত সমস্ত প্রভিন্স রিপোর্ট করবে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে। তাহলে আলাদা করে এই যে ডুয়েল রোল থেকে বাংলার নতুন একজন গভর্নর এলো 1853 সালে আইনে। বুঝতে পেরেছো আশা করি। নেক্সট দেখো কি বললো, এরপরে দেখো এইটা গেল 1853 সালের, তো মাইনটা দেখি, এই যে তাহলে up to 1853 গভর্নর জেনারেল অফ বেঙ্গল ইউজ টু ওয়ার্ক অ্যাজ গভর্নর জেনারেল অফ বেঙ্গল অফ ইন্ডিয়া, বাট ডিউ টু অ্যানেক্সেশন নতুন প্রভিন্স যেহেতু ঢুকছে, the provinces the responsibility of governor general was increased, that's why a new governor was appointed for Bengal and all provincial governor would report to governor general, সবাই কি করবে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে রিপোর্ট করবে, ইনক্লুডিং বাংলার যে গভর্নর সে। তার সাথে কি বলা হলো, দ্য ল মেম্বার ওয়াজ গিভেন দ্য রাইট টু ভোট। তোমাদের 1833 সালের আইনে বলেছিলাম ল মেম্বারের কোনো ক্ষমতা ছিল না, এখন বলা হচ্ছে ল মেম্বারও ভোট দিতে পারবে। নেক্সট, between Charter Act 1833 and Charter Act 1853, Sindh and Punjab has been annexed to East India Company's territory। ওই 33 থেকে 53 মধ্যে সিন্ধ আর পাঞ্জাব ঢুকেছে। বললাম তো এক্সপেনশন হচ্ছে, তাই জন্যই তো বলা হলো একই ব্যক্তিকে দিয়ে বাংলার গভর্নর আবার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া দুটো কাজ করা যাবে না। বাংলাতে একটা আলাদা গভর্নর তোমরা অ্যাপয়েন্ট করো, করে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া সবাইকে দেখবে, এটাই করা হয়েছিল। A number of state had annexed to company's territory by Lord Dalhousie। ডালহৌসি একটার পর একটা স্টেটকে সত্ত্ববিলোপ নীতির মাধ্যমে, তোমরা জানো সাতারা, সম্বলপুর সবগুলোকে দখল করলো। কোর্ট অফ ডিরেক্টর কুড ক্রিয়েট এ নিউ প্রেসিডেন্সি, যে সমস্ত জায়গাগুলোকে দখল করা হচ্ছে সেই সমস্ত জায়গাগুলোকে নতুন প্রভিন্স প্রদেশ করা হচ্ছে বা প্রেসিডেন্সি করা হবে, সেটা কোর্ট অফ ডিরেক্টর করতো। কোর্ট অফ ডিরেক্টর এখন আজ কাজ নেই, কারণ ওরা তো মেনলি কমার্শিয়াল অ্যাফেয়ারের জন্যই ছিল, তোমরা জানো 1784 আইন থেকে। এখন তো ওরা ওই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজই করে। ওদেরকে বলা হলো ভাই যে সমস্ত জায়গা ডালহৌসি দখল করবে, তোমরা সেই জায়গাগুলোকে ওই প্রভিন্স করবে, তার জন্য যা যা আইনি পদক্ষেপ করা তোমরা করবে। নেক্সট কি বলা হলো, এবার 1853 সালে একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় আমরা চলে আসি। স্ট্রেংথ অফ কোর্ট অফ ডিরেক্টর ওয়াজ রিডিউসড টু 24 to 18। আউট অফ দিস 18 মেম্বার্স 6 মেম্বার্স ওয়ার নমিনেটেড বাই ব্রিটিশ কাউন্সিল। ন্যাচারালি কোর্ট অফ ডিরেক্টরে আসি প্রয়োজনীয়তা নেই, 24 জন মেম্বারকে রাখার কোনো মানে হয় না, কমিয়ে 18 জন করে দেওয়া হলো। নেক্সট, বিফোর দিস অ্যাক্ট, এইটা খুব দেখো ভালো করে, গভর্নর এক্সিকিউটিভ কাউন্সিল 4 member executive council including law member, commander in chief and governor general used to work as legislative body along with the executive function. After passing this law, the British Parliament 6 new members as legislative councillor were added, and in executive council together they used to make law and function as mini parliament। একটু এক্সপ্লেন করে দিই এই পয়েন্টটা, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা আগে দেখব আগে কি ছিল। আগে এই যে এক্সিকিউটিভ কাউন্সিল, যে এক্সিকিউটিভ কাউন্সিল প্রথমে ছিল 4 জন মেম্বার। এই এক্সিকিউটিভ কাউন্সিল শুরু হয় কবে, 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। তোমাদের মনে আছে প্রথমে ছিল 4 জন মেম্বার, পিটস ইন্ডিয়া অ্যাক্টে কমিয়ে করা হয় 3 জন, আবার 1833-এ করা হয় 4 জন। এই এক্সিকিউটিভ কাউন্সিলের মেনলি দুটো কাজ ছিল, দুটো কাজ তারা দেখতো। এক, তারা লেজিসলেশন তার মানে আইন তৈরির কাজ তারা করত, লেজিসলেশন আইন তৈরির কাজ তারা করত, এবং তার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, তার মানে অ্যাডমিনিস্ট্রেশনের যে কাজ সেটাও তারা করত। এবং এই যে আইন তৈরি হচ্ছে
এনফোর্সিং অফ দ্য লজ, মানে যে আইন তৈরি হচ্ছে সেই আইনগুলোকে এনফোর্স করা, সেই কাজটাও করতো। এই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আর এনফোর্সিং অফ ল কারা করে? এক্সিকিউটিভ করে, তাই তো? আমাদের যে সরকার থাকে, এক্সিকিউটিভ থাকে, তারা কি করে? আইনকে লাগু করে। আর আইনকে তৈরি করে কে? আইনসভা। বর্তমানে ভারতবর্ষে আইনকে তৈরি করে পার্লামেন্ট, রাজ্যের আইনসভা। আর সেই পার্লামেন্টের তৈরি করা আইনগুলোকে এনফোর্স কে করে? ভারত সরকার। রাজ্যের তৈরি আইনগুলোকে এনফোর্স কে করে? রাজ্য সরকার। তাহলে আলটিমেট দুটো রোল প্লে করতো এক্সিকিউটিভ কাউন্সিল। কবে? 1773 থেকে 1853 অব্দি। কি কি রোল প্লে করতো? লেজিসলেশনের কাজও করতো, অর্থাৎ আইন তৈরির কাজও করতো, এবং তার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ এবং আইনকে এনফোর্স করা, অর্থাৎ যেগুলোকে আমরা বলি এক্সিকিউটিভের কাজ, মানে কার্যনির্বাহী, কার্যনির্বাহীর যে কাজ, দুটো কাজই সে করত। তার মানে লেজিসলেশনের কাজও সে করত এবং এক্সিকিউটিভ ফাংশনও সে করত, দুটো কাজ সে করত। বুঝলে? কবে? না, 1853 সাল অব্দি। এবার যেটা করা হলো, বলা হলো যে আইন তৈরির জন্য আলাদা একটা বডি বানানো হবে। ঠিক আছে, সেটা কিভাবে হলো, কিভাবে সেটা সম্ভব? না, এই যে আইন তৈরির জন্য বলা হলো, এই 1853 সালের যে আইন, সেখানে বলা হলো এই এক্সিকিউটিভ কাউন্সিলের কাজ কমানোর জন্য, লেজিসলেশন বা আইন তৈরির জন্য তৈরি হলো কি? একটা লেজিসলেটিভ কাউন্সিলর। লেজিসলেটিভ কাউন্সিলর কতজন? না, 6 জন মেম্বারের লেজিসলেটিভ কাউন্সিলর অ্যাড করা হলো। তার মানে এই যে এক্সিকিউটিভ কাউন্সিল, তার ভেতরে 6 জন মেম্বারের লেজিসলেটিভ কাউন্সিলরও থাকবে, আর তার সাথে এই যে 4 জন মেম্বারের এক্সিকিউটিভ কাউন্সিল, তারাও থাকবে। 4 জন মেম্বারের যে এক্সিকিউটিভ কাউন্সিল, এরাও থাকবে। এক্সিকিউটিভ কাউন্সিল যেমন আছে তেমন থাকবে, পুরোটাই এক্সিকিউটিভ কাউন্সিল। আর এই এক্সিকিউটিভ কাউন্সিলের মধ্যে আইন তৈরি করার জন্য 6 জন লেজিসলেটিভ কাউন্সিলর অ্যাড করা হলো। বুঝতে পেরেছো? এবং এইখানে এই টুগেদার, এই যে লেজিসলেটিভ কাউন্সিল এবং এক্সিকিউটিভ কাউন্সিল, 6 জন মেম্বারের যে লেজিসলেটিভ কাউন্সিল এবং যে আগে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল, তারা একসাথে মিলে মিনি পার্লামেন্ট হিসেবে কাজ করবে। তাহলে যদি বলে পার্লামেন্টারি মডেল প্রথম হয়েছিল কোন আইনের মাধ্যমে? 1853 সালের চার্টার অ্যাক্ট। যদি প্রথম বলে আইনের কাজ এবং এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং এক্সিকিউটিভকে প্রথম আলাদা করা হয়েছিল কোন আইনের মাধ্যমে? 1853। কারণ আগে 1773-এর যখন প্রথম এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি হয় 4 জন মেম্বারের, রেগুলেটিং অ্যাক্ট 1773-এর মাধ্যমে, তখন এই এক্সিকিউটিভ কাউন্সিলের দুটো কাজ ছিল, আইনও তৈরি করবে এবং সেই আইনকে লাগু করবে, অ্যাডমিনিস্ট্রেশনের কাজও করবে। আইনও তৈরি করবে, লাগু করবে, একসাথে দুটো করবে হলো এক্সিকিউটিভ কাউন্সিল। এবার বলা হলো, ভাই এক্সিকিউটিভ কাউন্সিল, এবার থেকে তোমরা শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ, এক্সিকিউটিভের কাজ করবে, মানে তোমাদের নাম নাম যেটা এক্সিকিউটিভ, সেটাই তোমরা করবে, আইনকে লাগু করবে আর অ্যাডমিনিস্ট্রেশনটা দেখবে। তাহলে আইন তৈরি করবে কে? আইন তৈরি করার জন্য 6 জন মেম্বারের লেজিসলেটিভ কাউন্সিলর তৈরি করা হলো। আর এই 6 জন মেম্বার লেজিসলেটিভ কাউন্সিলর এবং 4 জন মেম্বারের এক্সিকিউটিভ কাউন্সিল একত্রে মিনি পার্লামেন্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, এই যে এটা আমরা পড়ে নিলাম। আর এই লেজিসলেটিভ কাউন্সিলরে কে কে থাকবে? চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা, 1773 সালে যে কোর্ট তৈরি হয়েছিল, যেটা এলিজা এমপে ছিল প্রথম চিফ জাস্টিস। আরো একজন থাকবে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, মানে একজন একজন। আর 4 মেম্বার, 4 জন মেম্বারকে প্রভিন্স গুলো থেকে নেওয়া হবে, ম্যাড্রাস থেকে একজন, বোম্বে থেকে একজন, বেঙ্গল থেকে একজন, আড্ডা থেকে একজন। তাহলে টোটাল 4। তাহলে 4+1+1, 6 জন মেম্বারের লেজিসলেটিভ কাউন্সিলর প্রথম অ্যাড করা হলো চার্টার অ্যাক্ট 1853 মাধ্যমে। এবং প্রথম লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ, আগে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ একসাথে এর কাজটা হতো। লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ একসাথে আগে কাজ হতো। এখন যেটা করা হলো, লেজিসলেটিভ আলাদা, এক্সিকিউটিভ আলাদা। লেজিসলেটিভের কাজ কে করবে? লেজিসলেটিভের কাজ করবে
লেজিসলেটিভ কাউন্সিলর, আর এক্সিকিউটিভের কাজ করবে এক্সিকিউটিভ কাউন্সিল। তাহলে প্রথম লেজিসলেটিভ আর এক্সিকিউটিভকে আলাদা করা হচ্ছে, কার্যনির্বাহী এবং আমাদের শাসন বিভাগকে, কার্যনির্বাহী মানে শাসন বিভাগও বলে, শাসন বিভাগ ও আইন বিভাগকে আলাদা করা হচ্ছে কোন আইনের মাধ্যমে? অবশ্যই 1853 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে। দেখে নাও আর কি বলা আছে। It separated for the first time the legislative and executive function of the Governor General Council. Governor General Council এর এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ ফাংশনকে প্রথম আলাদা করা হলো এই 1853 সালের আইনে। কিভাবে? লেজিসলেটিভ কাউন্সিলের লেজিসলেশনের কাজ কে করবে? 6 জন মেম্বারের লেজিসলেটিভ কাউন্সিল। এক্সিকিউটিভের কাজ কে করবে? অবশ্যই এক্সিকিউটিভ কাউন্সিল, যে এক্সিকিউটিভ কাউন্সিল আগে দুটো কাজই করতো, আইন তৈরির কাজও করতো, আইন লাগু করার কাজ অ্যাডমিনিস্ট্রেশন করতো। এবার থেকে এক্সিকিউটিভ কাউন্সিল শুধু আইন লাগু করবে, আর 6 জন মেম্বার লেজিসলেটিভ কাউন্সিলর তারা কি করবে? আইন তৈরি করবে। তাহলে দুটো কাজ সেপারেট করে দেওয়া হলো প্রথম 1853 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি আজকে আমাদের প্রথম ক্লাস। কারণ 1853 সালের আইনের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির তো আর কোনো রোল থাকবে না। এর পরের যে ক্লাস, সেখানে আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের পার্ট 2, অর্থাৎ ব্রিটিশরা যখন ভারতকে পুরোপুরি কন্ট্রোল করা শুরু করলো 1858 সালের আইন থেকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাবলিশ হয়ে যাওয়ার পর থেকে ওই 1858 থেকে 1947 অব্দি ব্রিটিশরা সরাসরি ভারতকে কন্ট্রোল করেছিল। সেই যে পার্টিকুলার ক্লাসে আমরা কিন্তু সেই পার্টটা পড়বো। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলের যে আইনগুলো সেগুলো আমরা পড়ে নিলাম। একদম প্রথমে শুরু করেছিলাম পিটস ইন্ডিয়া অ্যাক্ট, সরি রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। রেগুলেটিং অ্যাক্ট 1773, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1833, চার্টার অ্যাক্ট 1853। 5টা ইম্পর্টেন্ট আইন থেকে প্রশ্ন আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলে। এরপর আমাদের যে নেক্সট আলোচনা, সেখানে আমরা ভারতবর্ষের যখন সরাসরি ব্রিটিশরা কন্ট্রোল করছে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 থেকে একদম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, মানে ভারত শাসন যখন, মানে আলটিমেট ভারত যখন স্বাধীনতা পেল তার আগে যে শেষ ইম্পর্টেন্ট আইন অব্দি, অর্থাৎ ব্রিটিশ আমলের যে আইনগুলো, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তাহলে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমাদের কমপ্লিট হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।